আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে জয়পুরহাট জেলাকে নিয়ে। তো শুরু করা যাক, জয়পুরহাট জেলায় কি কি আছে এবং কি কি পাওয়া যায়। লেটস গো। হ্যালো জয়পুরহাট। সবাই বলে জয়পুরহাটে নাকি দেখার মতো কিছুই নেই, কিন্তু আজকে আমি জয়পুরহাটকে এমনভাবে দেখাবো যেটি আপনি আর কখনো দেখেননি। তো চলুন একসাথে দেখে আসি। আজকের এই ভিডিওতে জয়পুরহাট জেলার সমস্ত সৌন্দর্য আপনি আর আমি উপভোগ করবো, আর সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেবো, যাতে করে খুব অল্প টাকায় আপনি এই জয়পুরহাটকে মনের মতো উপভোগ করতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইসমি লাকসু অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ জয়পুরহাট। জয়পুরহাট জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। স্বাধীন বাংলায় ব্রিটিশ শাসন আমলে 1821 সালে বৃহত্তর রাজশাহী জেলা 4টি, রংপুর জেলায় 2টি ও দিনাজপুর জেলায় 3টি থানা নিয়ে যে বগুড়া জেলা গঠিত হয়েছিল, তারই অংশ নিয়ে 1971 সালে প্রথমবার জয়পুরহাট মহকুমা এবং পরবর্তীতে 1984 সালে জয়পুরহাট জেলা গঠিত হয়। 1884 সালে কলকাতা হতে জলপাইগুড়ি পর্যন্ত 296 মাইল রেলপথ বসানোর কাজ শেষ হলে লোকজন ওঠানামা এবং মালামাল আমদানি রপ্তানির সুবিধার জন্য 4 থেকে 7 মাইল পর পর রেল স্টেশন স্থাপন করা হয়। তখন বাগাবাড়ি রেল স্টেশনকে জয়পুর গভর্নমেন্ট ক্রাউনের নাম অনুসারে রাখা হয়েছিল জয়পুরহাট রেল স্টেশন। পরবর্তীতে রেল স্টেশনের সাথে পোস্ট অফিসের নাম জয়পুরহাট রাখার ফলে এই নামটি প্রসিদ্ধ হয় এবং এক পর্যায়ে এই একই নামে এই অঞ্চলের নামকরণ করা হয় জয়পুরহাট। আপনি রাজধানী ঢাকা থেকে খুব সহজে জয়পুরহাটে যেতে পারেন। ঢাকা থেকে জয়পুরহাটের বাস ভাড়া নেওয়া হয়েছে 600 টাকা এবং এসি 1200 টাকা, আর ট্রেনে আসলে আসন বেঁধে 300 থেকে 800 টাকার মতো ভাড়া নিতে পারে। জয়পুরহাটে এসে সর্বপ্রথম আমরা চলে যাব হিন্দা কসবা শাহী মসজিদ দেখতে। সেখানে যেতে হলে জয়পুরহাট শহর থেকে 40 টাকা সিএনজি ভাড়া দিয়ে খেতলাল বাজারে যেতে হবে। সেখান থেকে 30 টাকা অটো বা রিক্সা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন হিন্দা কসবা শাহী জামে মসজিদে। আপনি যদি ট্রাভেলিং টাইমে নিজেকে আরো স্মার্টভাবে প্রেজেন্ট করতে চান, তাহলে এই ট্রাভেল টি শার্টটি আপনার জন্য। টি শার্টটি পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে বিভিন্ন কালারে। টি শার্টটি অর্ডার করতে যোগাযোগ করুন লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে। লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে আপনি ট্রাভেলের সমস্ত গেজেট অর্ডার করতে পারবেন। তাই আর দেরি না করে লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে গিয়ে অর্ডার করুন আপনার পছন্দের গেজেটটি, কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন। আমার পিছনে যে দৃষ্টিনন্দন সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদের নাম হচ্ছে ইন্দা কসবা শাহী জামে মসজিদ, যেটি জেলা শহর থেকে 15 কিলোমিটার দূরে খেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নে অবস্থিত। মূলত এই মসজিদটি যখন নির্মাণ করা হয়, তখন এই মসজিদটি ছিল কসবা নামে একটি মৌজাতে অবস্থিত এবং এটি ছিল হচ্ছে একটি হিন্দা নামক গ্রাম। তো এই গ্রাম এবং মৌজার নাম অনুসারে এই মসজিদের নামকরণ করা হয় হিন্দা কসবা শাহী জামে মসজিদ। এই মসজিদটি মূলত বাংলা 1365 সালে আমাদের পীর কেবলা হজরত খাজা শাহ মাওলানা আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহ আলাই ওনার নিজ হাতে গড়া একটা প্রতিষ্ঠান। এটা হলো আগেকার যুগের বিভিন্ন নকশা, বিভিন্ন করির কাজ করা। এই মসজিদে আরও একটি আকর্ষণীয় দিক হচ্ছে, এখানে কোনো রড নেই, রডবিহীন মসজিদ। এখানে ইসলামের পাক পাঞ্জাতন বা 5 স্তম্ভকে লক্ষ্য করে 5টি ছোট বড় গম্বুজ দেওয়া হয়েছে। কোনো গম্বুজে রড নাই, বড় গম্বুজে আয়তুল কুরসি। এছাড়া এই মসজিদে বিভিন্নভাবে মানুষ মান্যত করে, দেখার জন্য আসে। এটা আমাদের হিন্দা শাহী মসজিদের একটা বিশেষ দিক। দৃষ্টিনন্দন এই মসজিদটির সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যখন সূর্য ওঠে তখন এই মসজিদটাকে আসলেই খুবই সুন্দর লাগে, আর এর ভিতরটাও কিন্তু খুবই সুন্দর। এর ভিতরটা দেখতে আসলেই খুবই সুন্দর। আপনি যদি এর ভিতরটায় প্রবেশ করেন, তাহলে আপনার অন্যরকম একটি শান্তি অনুভূত হবে। বাট এই মসজিদে একটা বিষয় আমার খারাপ লেগেছে, সেটি হচ্ছে বেপর্দাশীল নারীরা হচ্ছে এই মসজিদে আসে এবং তারা হচ্ছে ঘুরে ফুরে দেখে, যেটা আমার মতে একটা মসজিদে উচিত না। কারণ হচ্ছে মসজিদে মেয়েরা আসবে, অবশ্যই পর্দা করে আসবে। এখন আমরা এখান থেকে 25 থেকে 30 টাকা অটো বা রিক্সা ভাড়া দিয়ে চলে যাব খুব সুন্দর একটি দিঘিতে, যে দিঘিতে অতিথি পাখি দেখা যায়, আর সেই দিঘির নাম হচ্ছে আশ্রাঙ্গা দিঘি।
আমার পিছনে কিন্তু অতিথি পাখি রয়েছে, অ্যান্ড অতিথি পাখি আমি কোথায় পেয়েছি জানেন? একটা দিঘিতে। আর এই দিঘির নাম হচ্ছে আশ্রাঙ্গা দিঘি। আর এই দিঘিটি কোথায় অবস্থিত জানেন? কেতলাল উপজেলাতে তুলসীগঙ্গা যে নদী আছে ওই নদীর পাশে কিন্তু এই যে আশ্রাঙ্গা দিঘি অবস্থিত। আর এটি কিন্তু জয়পুরহাট জেলার অন্যতম সুন্দর একটি দিঘি। আমার পিছনে দেখতে পাচ্ছেন খুবই বড় সড়ো একটি দিঘি, আর এখানে অতিথি পাখির সমারোহ রয়েছে। আমরা প্রচুর পরিমাণ পাখি দেখেছি, অ্যান্ড অতিথি পাখি দেখতে আসলেই খুবই সুন্দর লাগে। আর এটার আশেপাশে আসলে সবুজে ভরা, আর খুব সুন্দর সুন্দর রাস্তা আছে। আপনি চাইলে এখানে এসে মনের মতো এনজয় করতে পারেন। আসলে এই দিঘিটি কখন খনন করা হয় তার সঠিক কোনো ইতিহাস জানা যায়নি, তবে ধারণা করা হয় যে তৎকালীন সময়ে রাজশাহীর একজন রাজা ছিল, সেটা হচ্ছে তাহিরপুর অঞ্চলের। সেই রাজার নাম হচ্ছে ভট্টনারায়ণ, এবং তার 13তম বংশধর মৌনু ভট্ট নামে একজন ব্যক্তি এই দিঘিটি খনন করেছিল। আসলে এখানের যে পরিবেশ, এই পরিবেশ মন ভালো করিয়ে দেওয়ার মতো একটা পরিবেশ। আসলে কত সুন্দর দিঘি এত সুন্দর হতে পারে সেটা এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। আপনি যদি নিজের জীবনকে একাকিত্ব মনে করেন যে আমার একটু স্পেস লাগবে, আমি একটু আলাদা নীরব নিস্তব্ধ জায়গায় সময় কাটাবো, তাহলে এই দিঘি আপনার জন্য খুবই সুন্দর একটি অপশন। আর এখানে যদি ভালো না লাগে, পাশেই আছে তুলসীগঙ্গা নদী, সেখানে গিয়ে আপনি খুব সুন্দর করে সময় কাটাতে পারবেন, কারণ নদীর সৌন্দর্য কার না ভালো লাগে। প্রিয় মানুষটিকে নিয়ে এখানে আসবেন, হাঁটবেন, আর তার হাত ধরে এই দিঘির আশেপাশে কোথায় বসবেন, খুব সুন্দর মুহূর্ত কাটাবেন। এটাই হবে আপনার জীবনের অন্যতম সুন্দর একটি মুহূর্ত। সো এই দিঘির এখানে আসবেন, অতিথি পাখি দেখবেন, নিজের প্রিয় মানুষটাকে নিয়ে সুন্দর সময় কাটাবেন, অথবা নিজেকে সময় দিবেন, দেখবেন আপনার চরম লেভেলের ভালো লাগবে। এখন এখান থেকে সরাসরি চলে যাব গোপীনাথপুর মন্দির দেখতে। আর এখান থেকে গোপীনাথপুর মন্দিরে রিক্সা ভাড়া দরকার হবে 35 থেকে 40 টাকার মতো। আমার পিছনে সুন্দর একটি গেট দেখতে পাচ্ছেন, এবং এই গেটে কিন্তু খুব সুন্দর করে কারুকার্য করা, এবং এই সুন্দর গেটটি হচ্ছে একটি মন্দিরের গেট, এবং এই মন্দিরের নাম হচ্ছে গোপীনাথপুর মন্দির, বা কেউ কেউ গোপীনাথ ঠাকুরের মন্দিরও বলে থাকে। প্রায় 500 বছরের পুরনো এই মন্দিরটি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুরের বাজারের পাশেই অবস্থিত। এই মন্দিরকে কেন্দ্র করে কিন্তু মেলা হয়, এবং সেই মেলাটা হয় দোল পূর্ণিমাতে। প্রায় 30 দিন ব্যাপী আগে মেলা হতো, বাট বর্তমানে 15 দিন ব্যাপী মেলা হয়, এবং এই মেলা কিন্তু পুরো জমজমাট হয়, এবং জয়পুরহাটের মধ্যে সব থেকে বড় মেলা কিন্তু এখানেই হয়ে থাকে। গোপীনাথপুর মন্দিরের ঠিক রাস্তার অপর পাশে, মানে দক্ষিণ পাশে, খুব সুন্দর একটি মন্দির রয়েছে। আমার পিছনেই সেই মন্দিরটি রয়েছে। এই মন্দিরের নাম হচ্ছে রাস মন্দির। আর মূলত এখানে 2 মাস পর পর মেলা বসে, আর মেলাটির নাম হচ্ছে রাসমণি মেলা। সো আপনারা যদি এসে রাসমণি মেলা পান, তাহলে তো আপনারা সৌভাগ্য, কারণ আপনি মেলায় অনেক কিছু পেয়ে যাবেন, অ্যান্ড প্রচুর পরিমাণে এখানে মজা হয়, আনন্দ হয়। সো আপনারা যদি এখানে আসেন, অবশ্যই এই মন্দিরটিতে দেখে যাবেন, আপনার ভীষণ ভালো লাগবে। এখন এখান থেকে সরাসরি চলে যাব নাইন্দাল দিঘিতে। এখানের বাজার থেকে 60 টাকা অটো রিক্সা ভাড়া দিয়ে প্রথমে যেতে হবে খতলাল বাজারে, এরপরে সেখান থেকে 15 টাকা অটো ভাড়া দিয়ে আসবেন কালাই বাজারে, এবং সেই বাজার থেকে 20 টাকা অটো রিক্সা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন নাইন্দাল দিঘিতে। আমার পিছনে খুবই সুন্দর এবং অনেক বৃহৎ একটি দিঘি রয়েছে, এবং এই দিঘির নাম হচ্ছে নাইন্দাল দিঘি। আর এটি হচ্ছে জয়পুরহাট জেলার সব থেকে বড় একটি দিঘি। আপনি দেখেন আমার পিছনে কত বড় এই দিঘিটা, এবং এই দিঘিটার দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটার। আর এই দিঘিটার অবস্থান হচ্ছে জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের নাইন্দাল গ্রামে। একটা সময় যখন এই দিঘিটি নির্মাণ করা হয়, সেই সময়ে এই দিঘির চারপাশে ছোট ছোট টিলা এবং বন জঙ্গল ছিল, কিন্তু এখন ওই বন জঙ্গল এবং ছোট ছোট টিলা উজাড় করে এখানে বসতি স্থাপন করা হয়েছে। এবং এই দিঘির দৈর্ঘ্য কিন্তু 1 কিলোমিটার, এবং এই দিঘি কিন্তু 60 একর জায়গা জুড়ে বিস্তৃত।
অ্যাকচুয়ালি প্রত্যেকটা দিঘি নির্মাণের পিছনে কিছু কিছু ইতিহাস থাকে। এখানে ইতিহাস তেমন একটা খুঁজে পাওয়া যায়নি, বাট কথিত আছে যে 1610 সালের দিকে এখানকার যে জমিদার ছিল বা রাজা ছিল নন্দলাল, সে এই যে এলাকা তাদের প্রজাদের পানির অভাব নিরসনের জন্য এই বিশাল দিঘিটি খনন করে, এবং অনেকে বলে যে এটি নাকি এক রাতের মধ্যে খনন করা হয়েছিল। যদিও জানি না যে এই দিঘিটি এক রাতের মধ্যে খনন করা হয়েছে কিনা। অনেকে বলে যে এটি হচ্ছে জিনের দিঘি, এটি জিনে এক রাতের মধ্যে খনন করেছিল। সো জানি না এর মধ্যে কি আছে, ইতিহাসটা এটাই বলে বা হচ্ছে কথিত এটাই আছে। বাট যাই হোক না কেন, দিঘিটি কিন্তু আসলে অনেক বড় এবং অলৌকিক একটা বিষয় যে এইরকম এত বড় দিঘি বাংলাদেশে আছে। হ্যাঁ আছে, ঠিক আছে। এখানে আসলেও এইরকম বড় আপনি দিঘি দেখতে পারবেন। আর সত্যি কথা বলতে পরিবেশটা আসলেই অনেক সুন্দর, আপনার আসলে খুবই ভালো লাগবে। এখন এখান থেকে সরাসরি চলে যাব জয়পুরহাট শিশু উদ্যানে। শিশু উদ্যানে যেতে এখান থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে সর্বপ্রথম কালাই বাজারে যেতে হবে। সেখান থেকে 35 টাকা সিএনজি ভাড়া করে চলে আসতে হবে জয়পুরহাটে। এরপরে 20 থেকে 25 টাকা অটো রিক্সা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন শিশু উদ্যানে। আমি কিন্তু শিশু উদ্যানের মধ্যে প্রবেশ করে গেছি, আর প্রবেশ করার পরটা আপনার কাছে বেশ ভালো লাগবে, কারণ প্রবেশ করার পরটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে। এখানে বিভিন্ন ডিসপ্লে দেওয়া হয়েছে যেগুলোর সামনে আপনি ছবি তুলতে পারবেন, আর যেগুলো দেখলে আপনার প্রচণ্ড লেভেলে ভালো লাগবে। আসার পথে আপনি আরেকটি স্ট্যাচু দেখতে পারবেন, ওটা দেখলে আপনার ভয় লাগবে, কারণ ওটা হচ্ছে একটু ভুতুরে টাইপের। তারপরে খুব সুন্দর বেশ কতগুলো ডিসপ্লে রয়েছে, বাচ্চাদের ডিসপ্লে রয়েছে, আর এই ডিসপ্লেগুলো একেবারে রিয়েলিস্টিক। দূর থেকে মনে হয় যে না ওখানে বাচ্চারাই খেলাধুলা করছে, এতটাই সুন্দর। আর এখানে ফ্রি কতগুলো রাইড আছে যেগুলো আপনার বাচ্চারা ফ্রি দিতে পারবে। আর আমার পিছনে ডিসপ্লেগুলো দেখতে পাচ্ছেন একেবারে সামরিক আর কি যন্ত্রাংশ বা সামরিক হচ্ছে ফাইটার ট্যাঙ্ক নিয়ে সাজিয়ে আছে। ডিসপ্লেগুলো খুবই সুন্দর। আর এই ডিসপ্লের পরের অংশটায় রয়েছে আরেকটি পার্ট, তো চলুন দেখি ওই পার্টে কি আছে। এখানে বাচ্চাদের অনেকগুলো রাইড রয়েছে, মোট 6টি রাইড দিয়ে এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এক পাশে রয়েছে সুইং চেয়ার, বোট রাইড, এরোপ্লেন রাইড এবং ট্রেন রাইড, যার টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা। অপর পাশে রয়েছে ঘোড়ার রাইড, যার টিকিটের মূল্য জনপ্রতি 30 টাকা এবং নাগরদোলা রয়েছে, যার টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা। আমার পিছনে একটি গেট রয়েছে, অ্যান্ড এই গেটটি দিয়ে যদি আপনি প্রবেশ করেন এখানে একটি পশু পাখির গ্যালারি আপনি পেয়ে যাবেন। অ্যান্ড এখানে প্রবেশ করতে হলে আপনার কিন্তু টিকিট কাটতে হবে, অ্যান্ড টিকিটের মূল্য বড়দের 50 টাকা, ছোটদের 30 টাকা। অ্যান্ড এটার মধ্যে নাকি হরিণ দেখা যায়, তো চলুন হরিণ দেখে আসি। আসলে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার সময় পার্কটি আরও বেশি সুন্দর লাগে। এখন আমরা একটা থিম পার্কে আছি, মানে ওই পার্কেরই হচ্ছে একটা অংশে আছি। অ্যান্ড এই অংশটা খুব সুন্দর করে ভাই ডিসপ্লেগুলোকে সাজানো হয়েছে, দেখে রিয়েলিস্টিক মনে হয়। সত্যি কথা, আমি বাংলাদেশে অনেক পার্ক দেখেছি, বাট এত সুন্দর করে হচ্ছে ডিসপ্লেগুলোকে সাজানো, এটা মনে হয় আমি এই পার্কেই এই ফার্স্ট দেখেছি। এখানে খুব সুন্দর করে কবুতর, তারপর হচ্ছে হাঁস, তারপর পাতি হাঁস, কুমির, এই যে হচ্ছে আমার পিছনে রয়েছে জিরাফ, জেব্রা, হরিণ, এগুলোকে এত সুন্দর করে হচ্ছে আর কি সাজানো হয়েছে আর করা হয়েছে নিখুঁত হাতে। দূর থেকে দেখলে মনে হয় যে রিয়েলিস্টিক। সত্যি কথা, এইরকম আমি অনেক পার্কেই দেখেন, অনেক পার্কে বাঘরে মনে হয় বিলাই, ঠিক আছে, বাট এখানের হচ্ছে স্ট্রাকচারগুলো খুব সুন্দর করেই করা হয়েছে। সবথেকে ইন্টারেস্টিং একটি পার্টে আছি, আর এই পাশে কিন্তু খুবই সুন্দর একটি লেক রয়েছে। আর আমি এখন যেখানে যাব সেটা হচ্ছে আদিম গুহা। অ্যান্ড আদিম গুহায় প্রবেশ করতে হলে আপনার টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 50 টাকা অ্যাডাল্টের জন্য, আর বাচ্চাদের জন্য টিকিট মাত্র 20 টাকা। আর ওখানে গেলে নাকি আদিম পুরুষ কিভাবে থাকে সেটা নাকি দেখা যায়। সর্বোপরি এই শিশু উদ্যানটি আপনার কাছে বেশ ভালো লাগবে। আর এই শিশু উদ্যানে প্রবেশ করতে হলে অবশ্যই আপনার টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য জনপ্রতি 100 টাকা, বাচ্চাদের জন্য জনপ্রতি 50 টাকা করে। জয়পুরহাটে থাকার জন্য আপনি বিভিন্ন ক্যাটাগরির হোটেল পাবেন। 500 টাকা থেকে শুরু করে 5000 টাকা মানের রুম আপনি এখানে পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশনে সমস্ত ডিটেল দেওয়া আছে, অবশ্যই চেক করে নেবেন। পরদিন সকালে উঠে জয়পুরহাট শহর থেকে চলে গেলাম লোকমা রাজবাড়ি। আর লোকমা রাজবাড়ি যেতে হলে জয়পুরহাট শহর থেকে 5 বিবি অটোরিকশা ভাড়া লাগবে 20 টাকা, এবং এরপরে 5 বিবি থেকে 25 টাকা অটো ভাড়া দিয়ে চলে যেতে পারবেন লোকমা রাজবাড়িতে।
আমার পিছনে যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন, এই জমিদার বাড়ি একটি ভূতের জমিদার বাড়ি এবং এই জমিদার বাড়ির নাম হচ্ছে লকমা জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়ি কোথায় অবস্থিত জানেন? এটি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কোরিয়া গ্রামে অবস্থিত। মূলত এই জমিদার বাড়িটি একেবারে ভারতের বর্ডার সীমান্তে অবস্থিত। আপনি যদি এখানে আসেন আপনি কিন্তু ভারতের বর্ডার দেখতে পারবেন। অ্যান্ড এই জমিদার বাড়িটি প্রায় 1500 থেকে 1600 শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল এবং এটি নির্মাণ করেছিলেন হাদি মামুন চৌধুরী। প্রায় 3 একর জায়গা জুড়ে এই জমিদার বাড়িটি 2 ভাগে বিভক্ত করে বানানো হয়েছিল এবং এই জমিদার বাড়ি মূলত 3 তলার। আপনি এখানে আসলে দেখতে পারবেন যে এই জমিদার বাড়ি মাত্র 2 তলার কিন্তু না, এই জমিদার বাড়ির নিচে মানে এই জমিদার বাড়ি এখন যে সমতলে আছে তারও নিচে কিন্তু একতলা রয়েছে, যেটি এখন ঢাকা পড়ে গেছে। আপনি এখানে আসলে এখন 2 তলায় দেখতে পারবেন। আর এখানকার অবস্থা একেবারে জরাজীর্ণ অবস্থা। আর এই জমিদার বাড়িতে কক্ষের সংখ্যা ছিল 25 থেকে 30টি, যেখানে বিভিন্ন রকমের কক্ষ ছিল। আর এখন সেই কক্ষগুলো হচ্ছে এক একটা ভূতের ঘর বা ভূতের আড্ডাখানা। কথিত আছে এখানকার জমিদাররা নাকি খুবই অত্যাচারী ছিল, তারা নাকি এই এলাকার মানুষদের প্রতি খুবই অত্যাচার করতে এবং তাদের অত্যাচারের ফলে এই এলাকার মানুষ খুবই অতিষ্ঠ হয়েছিল। কিন্তু এই জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার আগেই কিন্তু এই জমিদাররা তাদের এই জমিদারি ছেড়ে দিতে হয়, কারণ তাদেরকে গায়েবীভাবে নাকি বলা হয়েছিল যে এই জমিদার বাড়ি ছেড়ে দিতে। পরবর্তীতে তারা ভয়ে এই জমিদার বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায় এবং তারপর থেকেই এখানকার জমিদারিত্ব শেষ হয়ে যায়। আর এই জমিদার বাড়িটি এখন প্রায় বিলুপ্তির পথে। দিনে দিনে এখানে সবকিছুই দখল হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে একজন ইতিহাস প্রেমী হয় এগুলো দেখলে আসলে ভীষণ খারাপ লাগে, তাই এখান থেকে চলে যেতে হচ্ছে। আর এখন এখান থেকে সরাসরি চলে যাব বারাশিবালয় মন্দিরে। আর এখান থেকে বারাশিবালয় মন্দিরে যেতে হলে সর্বপ্রথম আপনার পাঁচবিবি যেতে হবে, যেখানে অটো ভাড়া লাগবে 30 টাকা। সেখান থেকে 25 টাকা অটো বা রিক্সা ভাড়া দিয়ে চলে যেতে পারবেন বারাশিবালয় মন্দিরে। বর্তমানে আমি এখন যে জায়গায় আছি এই জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা। আর এই জায়গার নাম হচ্ছে বারাশিবালয় মন্দির। মূলত এই জায়গাটি প্রাচীন স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন। আর এই জায়গার নাম বারাশিবালয় মন্দির কেন দেওয়া হয়েছে জানেন? কারণ এখানে 12টি শিবের মন্দির পাওয়া যায়। আর এই জায়গাটি খুবই সুন্দর, আপনার আসলে বেশ ভালো লাগবে। আর এই জায়গাটি হচ্ছে জয়পুরহাট জেলার বেল আমলা গ্রামে অবস্থিত। প্রতি বছর শিবরাত্রি তিথিতে এখানে পূজা অর্চনা করা হয় এবং অনেক বড় সড়ভাবেই পূজার আয়োজন করা হয়। আর সাথে সাথে এই যে পূজাকে কেন্দ্র করে এখানে কিন্তু মেলা বসার, মেলাটা কিন্তু অনেক বড় রকমের করে করা হয়। আর এখানে হাজার হাজার মানুষ সেই মেলাতে অংশগ্রহণ করে। তো সর্বমোট মিলিয়ে প্রতি বছরই কিন্তু এই যে বারাশিবালয় মন্দির কিন্তু জমজমাট থাকে এবং এখানে কিন্তু প্রতিনিয়ত মানুষ আসতেই থাকে। বারাশিবালয় মন্দিরের সঠিক ইতিহাস লিপিবদ্ধ অবস্থায় পাওয়া না গেলেও ধারণা করা হয় যে রাজা বল্লভ সেন শিবের উপাসক ছিলেন বলে তিনি এই মন্দিরটি স্থাপন করেন। আবার কারো কারো মতে ইতিহাস পরিচিত জগৎ শেঠের মতে লোচন মণ্ডল নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন ধার্মিক কায়স্থ, যিনি 1700 সালে বারাশিবালয় মন্দিরটি নির্মাণ করেছিলেন। সর্বোপরি এই বারাশিবালয় মন্দিরটি খুব সুন্দর করে সাজানো হয়েছে বলে আপনার দেখলে ভীষণ ভালো লাগবে, তাই সময় করে অবশ্যই এখানে ঘুরে যাবেন। এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব দ্য ফ্রেঞ্চ আইসল্যান্ডে, কিন্তু যাওয়ার পথে দেশের সর্ববৃহৎ সুগার মিলটি দেখে যাব। আর এই সুগার মিলে যেতে এখান থেকে মাত্র 10 টাকা অটো ভাড়া লাগবে। আসলে সুগার মিলটি অনেক বড়। 1960 সালের দিকে এই প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ শুরু করা হয় এবং 1962 এবং 1963 সালের দিকে এখানে চিনি উৎপাদন শুরু করা হয়। স্বাধীনতা লাভের পর 1972 সালে বাংলাদেশের সরকার এই প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে। আপনার হাতে যদি সময় থাকে অবশ্যই আপনি দেশের সর্ববৃহৎ চিনি কলটি দেখে যেতে পারেন। এখন আমি আছি জয়পুরহাটের অন্যতম সুন্দর একটি পার্কে। সেই পার্কের নাম হচ্ছে দ্য ফ্রেঞ্চ আইসল্যান্ড। অ্যাকচুয়ালি এটাকে পার্ক বলে ভুল হবে, এটি একটি রেস্টুরেন্ট অ্যান্ড রেস্টুরেন্টকে ঘিরে পার্ক করা হয়েছে। আমি এখন যে সবুজ গালিচা দিয়ে হাঁটতেছি এটাই এই যে রেস্টুরেন্ট বা এই পার্কের একটি অংশ। আমার পিছনে বেশ কয়েকটি রাইড রয়েছে অ্যান্ড এখানে টোটাল মিলিয়ে হচ্ছে মোট 6টি রাইড রয়েছে। বাহিরে রয়েছে আর কি 3 থেকে 4টি রাইড, আর ইনডোর রয়েছে আরও 3টি রাইড। অ্যান্ড প্রত্যেকটা রাইডের হচ্ছে
মূল্য মাত্র 50 টাকা, জাস্ট হচ্ছে বাইক রাইডের মূল্য হচ্ছে 100 টাকা। অ্যান্ড এখানে আপনি অনেকগুলো ফ্রি রাইড পেয়ে যাবেন, বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা খুব এনজয় করে এখানে। অ্যান্ড হচ্ছে খুব ওপেন একটা স্পেস পায় বিধায় খুব মনের মতো করে দৌড়াদৌড়ি করতে পারে, তাদের সময়কে এনজয় করতে পারে। আর রাইডগুলো তো আছেই, আর সব থেকে বড় আকর্ষণ হচ্ছে আমার এই পাশে রয়েছে সুইমিং পুল। তো চলুন আগে সুইমিং পুলটা দেখে আসি। এখানে সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলটি অনেক বড়, আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন বা ফ্যামিলি নিয়ে আসেন, এখানে ইচ্ছা মতো আপনার সুইমিং করতে পারবেন। অ্যান্ড সুইমিং পুলের দুইটা অংশ রয়েছে, একটি হচ্ছে কিড জোন যেখানে বাচ্চারা আর কি সাঁতার কাটতে পারবে, আরেকটি হচ্ছে অ্যাডাল্ট জোন বা সবার জন্যই কিন্তু এটি উন্মুক্ত। আর এখানে সুইমিং করতে হলে বা এই সুইমিং পুলের এক্সেস পেতে হলে আপনার টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য জাস্ট 200 টাকা। আপনার 200 টাকা দিয়ে 1 ঘন্টারও বেশি আর কি সুইমিং করতে পারবেন। বাট 1 ঘন্টা ধরা যদি আপনার সুইমিং করা মন না পারে, ঠিক আছে, তাহলে আপনি বললে তারা 5-10 মিনিট বেশি দিবে। অ্যান্ড ছেলেদের জন্য আরেকটি সুখবর আছে, সেটি হচ্ছে আপনি যদি কস্টিউম নাও নিয়ে আসেন তারা হাফ প্যান্ট দিবে অ্যান্ড হচ্ছে আপনাদের টি শার্ট দিবে। আরেকটি বিষয়, তারা হচ্ছে 1 গ্লাস হচ্ছে জুস আপনাকে কিন্তু ফ্রি দিয়ে দিবে। সো মাত্র 200 টাকায় আপনার এন্ট্রি প্লাস সুইমিং করতে পারেন, প্লাস জুস পাবেন, প্লাস হচ্ছে আপনাকে কস্টিউমও দেবে। এটা কিন্তু জোস একটা বিষয়। আর সুইমিং পুল কিন্তু বিশাল বড়, আপনারা কিন্তু ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে ইচ্ছা মতো মজা করতে পারবেন এখানে। আর এখন সুইমিং পুলে কেউ নেই, কারণ আমি আছি, ঠিক আছে, আমি থাকলে কেউ থাকে না। সো আপনারা যখন আসবেন দেখবেন যে এখানে মানুষ অনেক অ্যান্ড প্রচুর পরিমাণ মজা হচ্ছে। সো আপনারাও মজা করতে এখানে চলে আসবেন। এখানে কত সুন্দর লেখা, আই লাভ জয়পুরহাট। অবশ্যই যারা জয়পুরহাটকে ভালোবাসেন, জয়পুরহাটের সৌন্দর্য দেখতে চান, তারা অবশ্যই জয়পুরহাটে আসবেন এবং জয়পুরহাটকে মনের মতো করে উপভোগ করবেন। আর আমি যেভাবে দেখিয়েছি, যেভাবে আপনাদেরকে ভ্রমণ গাইডলাইন দিয়েছি, অবশ্যই সেভাবে যদি আপনারা দেখতে পারেন এবং সেভাবে যদি আপনারা ভ্রমণ করতে পারেন, তাহলে জয়পুরহাটকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। সো আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন জেলায় নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভাইটির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? এরকম আরো সুন্দর ভিডিও পাইতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো আগামীতে আরো একটি নতুন জেলা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ছু।